হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল এক্সাম প্রিপারেশন স্টাডি। সো বন্ধুরা, আজকে তোমাদের আমি 44 নম্বর সেট নিয়ে আলোচনা করতে চলেছি। ইতিমধ্যেই তোমাদের আমি 43টা সেট দিয়ে দিয়েছি। তো যারা এখন অবধি সেই সেটগুলো দেখোনি তারা অবশ্যই প্রিভিয়াস সেটগুলো দেখে নেবে, কারণ দেখো এক্সাম কিন্তু চলে এসেছে। মোটামুটি এক্সপেক্টেড এক্সাম ডেট তোমাদের 14ই জানুয়ারি। তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু এক্সামের বেশি দিন সময় নেই, যদি সেই ডেটে এক্সাম হয়। এছাড়া যদি পিছিয়ে যায় তাহলে তো আর কিছু করার নেই। তো সেই ক্ষেত্রে তুমি আপডেট পেয়ে যাবে, আর কোনো অসুবিধাও নেই। তো সেই ক্ষেত্রে তোমাদের অলরেডি আমি 43টা সেট দিয়েছি, 44টা সেট আজকে দেবো, মানে আজকে নিয়ে হচ্ছে। তো টোটাল আমরা 100টা সেট দেবো বলেছি। তো সেই ক্ষেত্রে দেখো প্রায় কোশ্চেন্স প্রায় শেষের দিকে। তো সেই ক্ষেত্রে আর কিছু কিছু প্রশ্ন আছে। তো সেই ক্ষেত্রে অসুবিধা কিছু নেই। মোটামুটি যদি 100টা সেটের মধ্যে আমাদের হয়ে যায় তাহলে তো বেশ ভালো কথা। আমি একটু বেশি বেশি টেনে টেনে দিয়ে দেবো। আর কোশ্চেন্স প্রায় শেষের দিকে আমি যা যা সাজেশনের মধ্যে রেখেছি, যা দেখলাম, তো সেই ক্ষেত্রে তোমাদের অসুবিধা কিছু করার নেই। প্রিভিয়াস ভিডিওগুলো মোস্ট অ্যান্ড ইম্পর্টেন্স, সেই হিসাবে তোমরা অবশ্যই দেখে নেবে। তার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। এবং প্রতিদিন কিন্তু রিভাইজ করবে। রিভিশন না করলে কিন্তু তোমাদের পরীক্ষায় যে দিচ্ছ বা দেবে তাতে কিন্তু কিছু লাভ হবে না। পরীক্ষার সময় কিন্তু তোমরা ভুলে যাবে, এর ঘাটটা ওর ঘরে চাপিয়ে দেবে। আর আরেকটা কথা, তোমরা অবশ্যই এসিকিউ আকারে পড়ার চেষ্টা করো। তো সেই ক্ষেত্রে তোমাদের অনেক উপকারে হবে এমসিকিউ আকারের থেকে। তো সেই ক্ষেত্রে যাই হোক, দেখো আজকে 44 নম্বর সেটের যে ইম্পর্টেন্স যে কোশ্চেনগুলো, সেগুলো আজকে বিস্তারিত চলো আলোচনা করে নিই। দেখো একটা প্রশ্ন দিয়েছি, 1 নম্বর প্রশ্ন, হর্যাঙ্ক রাজবংশের প্রতিষ্ঠাতাকে। তো এই যে 4টে অপশান রয়েছে, তখন যদি তোমরা না জানো, তখন 4টে অপশান দেখেই তোমার মনে হবে যে কে হতে পারে, এরকম একটা তোমাদের সিচুয়েশন ক্রিয়েট হবে। কিন্তু যখনই তোমাদের জানা থাকবে যে হর্যাঙ্ক বংশ, মানে তো সাথে সাথে মাথায় চলে যখন আসবে বিম্বিসার, ব্যাস হয়ে গেল, সাথে সাথে তুমি করে দিতে পারবে। মানে এইভাবে কিন্তু তোমরা এসিকিউ আকারে পড়ো, সেক্ষেত্রে তোমাদের অনেক কাজে লাগবে। বুঝতে পেরেছো আমি কি বলতে চেয়েছি তোমাদের? তো সেই দেখো একটু এক্সট্রা ডিটেলসগুলো তোমাদের একটুখানি বলে দিচ্ছি। জৈন সাহিত্যে বিম্বিসারকে শ্রোণিক নামে অভিহিত করা হয়। তাহলে যদি প্রশ্ন আসে যে কাকে শ্রোণিক বলা হয়, এদের মধ্যে কাকে শ্রোণিক নামে অভিহিত করা হয়, সেক্ষেত্রে কিন্তু বিম্বিসার হয়ে যাবে সঠিক উত্তর। এছাড়াও প্রশ্ন আসতে পারে জৈন সাহিত্যে তোমাদের যে বিম্বিসারকে কী নামে অভিহিত করা হয়, এভাবেও কিন্তু প্রশ্ন আসতে পারে। সেই ক্ষেত্রে যেভাবে আসুক তোমরা কিন্তু অ্যান্সার করে দিয়ে আসতে পারবে। এবং খুবই ইম্পর্টেন্স এক্সট্রা ডিটেলসগুলো অবশ্যই তোমরা বারবার করে বলছি, আমি লিখে দিয়েছি, টাইপ করে দিয়েছি তোমাদের পড়ার জন্য, এবং আমিও পড়ে দিচ্ছি। কারণ আমরা চাই যে তুমি কোথাও থেকে যদি কোনো প্রশ্ন আসে, আমি যেগুলো করিয়েছি তোমরা কোনো কিছু মিস না করো। তো দেখো কি আছে, বিম্বিসার 544 খ্রিস্টপূর্বাব্দে সিংহাসন আরোহণ করেন। বিম্বিসারের আমলে মহাবীর ও গৌতম বুদ্ধ মগধে নিজ নিজ ধর্মমত প্রচার করেছিলেন। এইখান থেকে এই যে এক্সট্রা ডিটেলসগুলো আছে না, এখান থেকে যে কত প্রশ্ন হতে পারে তোমাদের ধারণা নেই। জাস্ট আমি তোমাদের এখান থেকে হয়তো 6-7টা প্রশ্ন বের করে দিতে পারি। কিন্তু দেখো এই যে এক্সট্রা পয়েন্টগুলো, এগুলো থেকে কিন্তু অবশ্যই অনেক রকম প্রশ্ন আসতে পারে। তোমরা ভালো করে এক্সট্রা ডিটেলসগুলো অবশ্যই বারবার করে বলছি পড়ে নেবে। একটা প্রশ্ন মানে মনে করবে এখানে 10টা প্রশ্ন, ঠিক আছে? এভাবে পড়ার চেষ্টা করবে। নেক্সট প্রশ্ন চলে যাবো। দেখো নেক্সট প্রশ্ন কি আছে দেখো, আশফাকুল্লাহ খান, চন্দ্রশেখর আজাদ, রামপ্রসাদ বিসমিল্লা আর রোশন সিং এবং রাজেন্দ্র লাহিড়ির মতো বিপ্লবীরা সকলে কোনটির সাথে যুক্ত? এই যে নাম আছে না, আশরাফুল্লাহ খান, চন্দ্রশেখর আজাদ, রামপ্রসাদ বিসমিল আর রোশন সিং, রাজেন্দ্র লাহিড়ি, এবং এই যে প্রত্যেকটা নাম কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। হয়তো তাহলে একটা নাম উল্লেখ করে তোমাদের দিয়ে দিল ইনি কোন আন্দোলনের সাথে যুক্ত। আমি একবারে একটা সাথে কোশ্চেন্স করে তোমাদের অ্যাটাচ করে দিয়ে দিয়েছি। তো সেই ক্ষেত্রে এরা কাকুর যে ষড়যন্ত্র মামলা হয়েছিল, কাকুরের কনস্পিরেন্সি কেস, সেটির সাথে তোমার যুক্ত। অনেক সময় প্রশ্ন আসতে পারে যে কাকুরের ষড়যন্ত্র মামলা কত সালে হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু 1925 সাল হয়ে যাবে সঠিক উত্তর। এই ধরনের প্রশ্ন কিন্তু বারবার পরীক্ষায় এসছে, এবং তোমরা ফুডের এসআর এক্সাম দিতে চলেছো, এখানেও কিন্তু আসার ভীষণ সম্ভাবনা রয়েছে। তা বলবো বুঝে বুঝে পড়ার চেষ্টা করো, এবং এসিকিউ আকারে পড়ার চেষ্টা করো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু তোমাদেরই কাজে লাগবে। ঠিক আছে? আর কি আছে দেখে নেবো। এর সাথে দেখো দেখো আমি বললাম একটা প্রশ্নের সাথে 10টা প্রশ্ন আছে। এই যে 4টে ডিটেলস আছে না, এখান থেকে কী কী প্রশ্ন আসতে পারে? এখান থেকে প্রশ্ন আসতে পারে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সাথে কে জড়িত? 4টে অপশন দিয়ে দিল, যে সূর্য সেন, অরবিন্দ ঘোষ, রাসবিহারী বসু আর রামপ্রসাদ বিসমিল, এরকম হয়তো এছাড়া অন্যান্য সুভাষচন্দ্র বসু, এরকম অপশান দিয়ে দিল 4টে। তার মধ্যে চট্টগ্রাম যে অস্ত্রাগার লুণ্ঠন, এর সাথে কিন্তু মধ্যে সূর্য সেন জড়িত, এবং 18 এপ্রিল 1930 সালে হয়। এরকম যদি প্রশ্ন আসে, যদি খুব টিপিক্যাল প্রশ্ন দেয় যে 18 এপ্রিল 1930 সালে কি হয়েছিল, এই সময় ইতিহাসের পাতায় আমরা কি লক্ষ্য করতে পারি? একটা উল্লেখযোগ্য, মানে এই যে দিনটা, এটি কিসের জন্য উল্লেখযোগ্য এই দিনটি? তো সেই ক্ষেত্রে কিন্তু চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়েছিল সেই সময়। এইভাবে কিন্তু ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, যদি একটু তোমাদের কি হয়, প্রশ্ন টাফ করে। মানে প্রশ্ন তোমার ইজি, কিন্তু ঘুরিয়ে করলে তোমাদের তখন মনে হবে যে না, প্রশ্নটা অনেকটা টাফ করেছে। এইভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে। তারপর কি আসতে পারে, আলিপুর ষড়যন্ত্র মামলা সাথে কে নেতৃত্ব দেন, বা অরবিন্দ ঘোষ হয়ে যাবে। সেক্ষেত্রে 1908 সালে হয়েছিল আলিপুর ষড়যন্ত্র মামলা। আলিপুর ষড়যন্ত্র মামলা কত সালে হয়, ডাইরেক্ট প্রশ্ন দিয়ে দিতে পারে, 1908 হয়ে যাবে, তখন সঠিক উত্তর। তারপর আসতে পারে দিল্লি ষড়যন্ত্র মামলার সাথে কে জড়িত, রাসবিহারী বসু হয়ে যাবে সঠিক উত্তর। প্রশ্ন আসতে পারে রাসবিহারী বসু তিনি
কোন মামলার সাথে জড়িত বা তিনি কিসের সাথে জড়িত, তখন দিল্লি ষড়যন্ত্র মামলা হয়ে যাবে। এবং প্রশ্ন আসতে পারে 1912 সালে যে বিখ্যাত আন্দোলন হয়েছিল বা যে মামলা ঘটেছিল বা যেই ইম্পর্টেন্স যে তোমার সেই সময় যে ঘটনাটি ঘটেছিল সেই ঘটনাটি কি, দিল্লি ষড়যন্ত্র মামলা হয়ে যাবে সেই সেক্ষেত্রে সঠিক উত্তর। মানে একটা প্রশ্নকে যে কত রকমভাবে দিতে পারে জাস্ট তোমাদের আমি এক্সাম্পল স্বরূপ একটু বলার জন্য বললাম। আর কাকরি ষড়যন্ত্র মামলা কি, তোমার রামপ্রসাদ বিষ্ণু এবং আশফাকুল্লাহ খান 9 আগস্ট 1925 সালে হয়েছিল। যদি প্রশ্ন আসতে পারে কাকরি ষড়যন্ত্র মামলা কত তারিখে হয়েছিল, কোন দিন হয়েছিল, 8ই আগস্ট, 9ই আগস্ট, 10ই আগস্ট, 11ই আগস্ট, তো 9ই আগস্ট হয়ে যাবে সঠিক উত্তর। এইভাবেও কিন্তু প্রশ্ন আসতে পারে। বারবার করে বলছি এক্সট্রা ডিটেলসের উপর আমি কিন্তু বিশেষ নজর দিচ্ছি এবং জোরও দিচ্ছি, কারণ তোমাদের কিন্তু এগুলো থেকে প্রশ্ন ভীষণ আসার সম্ভাবনা রয়েছে। তাই এক্সট্রা ডিটেলসগুলো একটু আমি তোমাদের ডিটেলসে এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করছি। নেক্সট প্রশ্ন দেখে নেবো, 1921 সালে মালবারে মোপলা বিদ্রোহটি ছিল মুসলিম কৃষকদের রাবেলিয়নের বিরুদ্ধে। অ্যাকচুয়ালি এই যে বিদ্রোহটি হয়েছিল 1921 সালে যে মোপলা বিদ্রোহ, এটি অ্যাকচুয়ালি কাদের মানে কিসের জন্য হয়েছিল, অ্যাকচুয়ালি প্রশ্নটা হলো কি মুসলিম ভূমিধারীরা করেছিল, ব্রিটিশ সরকার কর্তৃপক্ষ করেছিল, অউপজাতি বহিরাগতরা করেছিল, হিন্দু ভূমিধারীরা করেছিল। সেই ক্ষেত্রে এই প্রশ্নটির সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে কি হিন্দু ভূমিধারীরা কিন্তু মোগলা বিদ্রোহ ঘটেছিল। তো অপশন ডি হয়ে যাবে তোমার এই ক্ষেত্রে সঠিক উত্তর। দেখো মোগলা বিদ্রোহ সম্বন্ধে একটু ডিটেলস আমি তোমাদের পড়ে দিচ্ছি। মোগলা বিদ্রোহ ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসনের এবং তৎকালীন হিন্দুদের বিরুদ্ধে মুসলমান মোগলা সম্প্রদায় কৃষক সংগ্রাম, যা দক্ষিণ ভারতের মালাবার অঞ্চলে কি আছে মাপিলা মুসলাম এবং মাপিলা বিদ্রোহীদের মধ্যে পুরো 19 শতক ধরে এবং 20 শতকের শুরুর দিক থেকে পর্যন্ত চলতে থাকে। এই বিদ্রোহের সূত্রপাত 1921 খ্রিস্টপূর্বাব্দে। তো মোটামুটি দেখতে পেলে অনেক সময় প্রশ্ন আসতে পারে যে 1921 সালে মোপলা বিদ্রোহ করেছিল, মোপলা বিদ্রোহ কত সালে করেছিল, এইভাবে প্রশ্ন আসতে পারে যে সাল উল্লেখ করে দিল, মানে 1921, 22, 23, 24 এরকম করে দিয়ে দিল। তো এই ক্ষেত্রে কিন্তু এইভাবে প্রশ্ন আসতে পারে। মোপলা বিদ্রোহটা কি টোটাল এক্সট্রা ডিটেলস সহকারে দিয়ে দিয়েছি। পুরো মোপলা বিদ্রোহ যে জিনিসটা সেটা তোমরা এটা পড়লেই বুঝে যাবে, এইভাবে একদম সহজ সরল ভাষায় লেখা রয়েছে। নেক্সট প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, রাওলাট আইনটি কত সালে পাস হয়? তো রাওলাট আইনটি তোমাদের কত সালে পাস হয়? 1905, 1906, 1918, 1919 থেকে 1919 সালে কিন্তু রাওলাট আইন পাস হয়। তো অনেক সময় প্রশ্ন আছে ব্ল্যাক বিল বলা হয় কার, কোন আইনকে, বা ব্ল্যাক বিল কাকে বলা হয়? তো রাওলাট আইনকে কিন্তু আমরা ব্ল্যাক বিল বলে থাকি। অনেক সময় প্রশ্ন আসতে পারে যে রাওলাট আইনকে, রাওলাট যে আইন সেটিকে আমরা কি বলে চিনি বা কি নামে আমরা পরিচিত, অন্য নামটি কি আছে? তো সেক্ষেত্রে ব্ল্যাক বিল বলা হয় রাওলাট আইনকে। ঠিক আছে, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। নেক্সট প্রশ্ন, ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? তো ইস্ট ইন্ডিয়া যে অ্যাসোসিয়েশন সেটি তোমার কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? সেক্ষেত্রে আমার যেটা মনে হয় সেটা হলো কি তোমাদের 1866 সালে 1 অক্টোবর লন্ডনে কিছু ভারতীয়দের ছাত্রদের দ্বারা তোমার এটি প্রতিষ্ঠিত হয়েছিল। তো সেই ক্ষেত্রে আমার যেটা মনে হয় এবং আমার ধারণা 1866, এবং এটিও সঠিক উত্তর হয়ে যাবে। এই প্রশ্নটা একটু কনফিউশন প্রশ্ন, তাও আমি তোমার মনে হচ্ছে যে 1866 সালে তোমার ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়েছিল। এটা তোমার ভারতীয়দের দ্বারা তোমার 1 অক্টোবর লন্ডনে কিছু ভারতীয়রা তোমার প্রতিষ্ঠিত করেছিল এই সংগঠন। ঠিক আছে, অ্যাকচুয়ালি এরকমই কিছু তোমার একটা ইস্ট ইন্ডিয়া যে অ্যাসোসিয়েশন সেটি এটি হলো এটি। ঠিক আছে, বুঝতে পেরেছো? নেক্সট প্রশ্নে চলে যাবো, কে 1893 সালে হিন্দু ধর্ম সংরক্ষণ সভা প্রতিষ্ঠা করেছিল? দেখেছো কি প্রশ্ন দিয়েছে, অসাধারণ একটি প্রশ্ন এবং খুব ভালো প্রশ্ন। সেই ক্ষেত্রে 1893 সালে যে তোমার হিন্দু ধর্ম সংরক্ষণ সভা এটি প্রতিষ্ঠিত কে করেছিল? অবশ্যই তোমাদের দামোদর এবং বালকৃষ্ণ চাপেকর কিন্তু এটি প্রতিষ্ঠিত করেছিল। সেই ক্ষেত্রে তোমাদের অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। এছাড়া এক্সট্রা ডিটেলসগুলো একটু পড়ে নাও। 1893 সালে দুই ভাই দামোদর এবং বালকৃষ্ণ চাপেদার দ্বারা গঠিত হিন্দু ধর্ম সংস্করণ সভা ভারতের বিপ্লবী কর্মকাণ্ডের প্রক্রিয়া শুরু করে এবং শিবাজী এবং গণেশ উৎসবের জন্মদিন উদযাপন শুরু করে। দেখেছো কি জিনিসটা কি তোমার যে 1893 সালে যে হিন্দু যে ধর্ম সংরক্ষণ সভা প্রতিষ্ঠা করেছিলেন, অ্যাকচুয়ালি দামোদর ও বালকৃষ্ণ চাপেদার কোথা থেকে কিভাবে কি করেছিল এইটাই আমি এখানে নিচে দিয়ে দিয়েছি। নেক্সট প্রশ্ন, বন্দে মাতরম 1907 সালে প্রকাশিত নিবন্ধগুলির একটি সিরিজ ছিল কার? তো সেই ক্ষেত্রে যে বন্দে মাতরম যে 1907 সালে যে নিবন্ধগুলির যে সিরিজ সেটি কার ছিল? এই যে বিখ্যাত নাম রয়েছে 4টে, এর মধ্যে তোমাদের শ্রী অরবিন্দ ঘোষের কিন্তু একটি সিরিজ ছিল। এছাড়াও কিন্তু কাদের এই যে বাল গঙ্গাধর তিলক বলো, দামোদর চাপেকার বলো, বালকৃষ্ণ চাপেকার বলো, এদের কিন্তু কারোই সিরিজ ছিল না, একমাত্র সেই অরবিন্দ ঘোষের একটি তোমার 1907 সালে যে প্রকাশিত নিবন্ধগুলির একটি বন্দে মাতরম নামে সিরিজ ছিল। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন চলে যাবো। 1893 সালে শিকাগো ধর্মীয় সংসদের ওয়ার্ল্ড পার্লামেন্টকে হিন্দু ধর্মকে প্রশংসিত করেছিল। সেই ক্ষেত্রে তোমার এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ ইনি 1893 সালে শিকাগোতে তিনি গিয়েছিলেন এবং সেই সময় তিনি শিকাগোতে তিনি তার ধর্মমত প্রচার করেছিলেন। তো সেই ক্ষেত্রে তোমরা সবাই জানো শিকাগোর সাথে স্বামী বিবেকানন্দের একটা কতটা তিনি অতপ্রতভাবে জড়িত আছে। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। 10 নম্বর প্রশ্ন, 1875 সালে কলকাতায়, অর্থাৎ বর্তমানে যেটা কলকাতা নাম, প্রতিষ্ঠান
প্রতিষ্ঠিত ইন্ডিয়ান লিগের সাথে কারা যুক্ত ছিল? যে 1875 সালে যে কলকাতায় যে প্রতিষ্ঠিত ইন্ডিয়ান লিগ হয়েছিল তার সাথে কারা যুক্ত ছিল? বর্তমানে এটি কলকাতাতেই কিন্তু অবস্থিত, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এদের সাথে জড়িত ছিল তোমাদেরকে শিশির কুমার ঘোষ এবং কালীমোহন ঘোষগুলো কিন্তু তোমাদের এই যে প্রতিষ্ঠিত ইন্ডিয়ান লিগের সাথে কিন্তু এই দুজন জড়িত ছিল। কে? শিশির কুমার ঘোষ এবং কালীমোহন ঘোষ, ঠিক আছে। সরি, কালীমোহন দাস, ঘোষ নয়, কালীমোহন দাস, একটা ঘোষ এবং দাস। তাহলে কি শিশির কুমার ঘোষ এবং কালীমোহন দাস। তারপর কি আছে? শম্ভুচন্দ্র মুখার্জি এবং যোগেশ চন্দ্র কলকাতায় প্রতিষ্ঠিত ইন্ডিয়ান লিগের সাথে, ইন্ডিয়ান যে লিগ তার সাথে যুক্ত কিছু সদস্য, মানে এই যে সদস্যদের নাম। বুঝতে পেরেছ? অনেক সময় প্রশ্ন আসতে পারে যে হয়তো দেখা গেল কি এইগুলি ইম্পর্টেন্ট নাম, শিশির কুমার ঘোষ এবং কালীমোহন দাস, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট দুটো নাম। যদি প্রশ্ন টিপিক্যাল করে, প্রশ্ন যদি একটু স্ট্যান্ডার্ড লেভেল করে, সেক্ষেত্রে প্রশ্নটা কিন্তু এইভাবে দেবে, শম্ভুচন্দ্র মুখার্জি এবং যোগেশ চন্দ্র দত্ত, এরা অপশানে কিন্তু এরা থাকবে, শিশির কুমার ঘোষ বা কালীমোহন দাস কিন্তু থাকবে না। সেক্ষেত্রে কিন্তু আমি মানে যেগুলো অপশানে থাকবে সমস্ত কিছুটাই তোমাদের দিয়ে দিয়েছি। নেক্সট প্রশ্ন, তাদোবা জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত? তো অবশ্যই তাদোবা যে বিখ্যাত জাতীয় উদ্যান সেটি চন্দ্রপুর বা মহারাষ্ট্রে অবস্থিত। অনেক সময় প্রশ্ন ম্যাক্সিমাম সময় রাজ্য দিয়ে দেয়, তো মহারাষ্ট্রে অবস্থিত, মহারাষ্ট্রের চন্দ্রপুর, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন কি আছে? দেখো, আপাতিনিস উপজাতি লক্ষ্য করা যায়, মানে অ্যাকচুয়ালি যে 12 নম্বর প্রশ্নটা আমি দিয়েছি, তো সেই ক্ষেত্রে তোমাদের একটুখানি টাইপিং মিস্টেক হয়ে গেছে। তো এই যে আপাতানিস উপজাতি, এদের কোথায় লক্ষ্য করা যায়? এই যে অপশানগুলো অ্যাকচুয়ালি দিয়েছি না, অপশানগুলো টোটালি একটুখানি ভুলভাল হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে তোমাদের কি বলবো, আমি জাস্ট প্রশ্নটা আমি তোমাদের সুবিধাতে কেটেও দিচ্ছি, কারণ দেখো আমি চাইছি না যে তোমাদের উল্টোপাল্টা একটা প্রশ্ন দেওয়া হোক, জাস্ট তোমাদের সুবিধার্থে আমি কেটে দিচ্ছি। দাঁড়াও, ঠিক আছে, আমি কেটে দিলাম, এটা কেটে দিলাম, তারপর তোমাদের বিটাও কেটে দিচ্ছি আমি, অসুবিধা নেই। প্রশ্নটা তোমাদের আমি কেটে দিলাম, তাও তোমাদের আমি উত্তরটা বলে দিচ্ছি। দেখো কি, মানে অপতানিস উপজাতি, এদের কিন্তু আমরা অবশ্যই লক্ষ্য করতে পারি একটা জায়গায় অরুণাচল প্রদেশে, সেক্ষেত্রে অরুণাচল প্রদেশ হয়ে যাবে তোমার সঠিক উত্তর, ঠিক আছে। একটু এক্সট্রা ডিটেলস সহকারে আমি ভেবেছিলাম একটু দিয়েছিলাম। তো যাই হোক, প্রশ্নটা যেহেতু টাইপিংটা মিস্টেক হয়েছে, তাও তোমাদের আমি বলে দিলাম যে প্রশ্ন যদি আসে এক্সামে যে অপতানিস উপজাতি কোথায় লক্ষ্য করা যায়, সেই ক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর যাতে হয়ে যায়, অবশ্যই সঠিক উত্তর তোমাদের হবে অরুণাচল প্রদেশ, ঠিক আছে। নেক্সট প্রশ্নে চলে যাব, আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ইউনিয়নের সদর দপ্তরটি কোথায় অবস্থিত? যে আন্তর্জাতিক যে জ্যোতির্বিজ্ঞান ইন্টারন্যাশনালস, তো সেই ক্ষেত্রে যে জ্যোতির্বিজ্ঞানটি আছে, তো সেটি যে ইউনিয়নের যে সদর দপ্তর সেটি কোথায় অবস্থিত? জেনেভা, নিউ ইয়র্ক, মেক্সিকো শহর, প্যারিস, ফ্রান্স। যারা জানো না তারা এই তো প্রত্যেকটাই খুব ইম্পর্টেন্স, কোনটা ছেড়ে কোনটা বাদ দিই, তো সেই ক্ষেত্রে এরকম করলে কিন্তু পরীক্ষার সময় হবে না। তো সেই ক্ষেত্রে তোমার এই প্রশ্নটা সঠিক উত্তর প্যারিসের ফ্রান্সে কিন্তু তোমাদের আন্তর্জাতিক যে জ্যোতির্বিজ্ঞান ইউনিয়ন সদর দপ্তর আছে সেটি হলো তোমার প্যারিসের ফ্রান্সে। নেক্সট প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, ভারতের সমস্ত পশ্চিম বাহিনী নদীগুলির মধ্যে কোনটি বৃহত্তম? তাপ্তি, কাবেরী, কৃষ্ণা, নর্মদা, চারটি কিন্তু তোমাদের পশ্চিম বাহিনী নদী দিয়েছে। তো সেই ক্ষেত্রে তোমার এর মধ্যে কোনটি সব থেকে বড়? তো সব থেকে এর মধ্যে বড় হলো তোমাদের সঠিক উত্তর তোমাদের অবশ্যই হয়ে যাবে এই প্রশ্নটি নর্মদা নদী এর মধ্যে সব থেকে বড়, ঠিক আছে। অপশন ডি। কি দেখো, এক্সট্রা ডিটেলস দিয়ে দিচ্ছি, তোমরা একটুখানি পড়ে নাও, আমিও পড়ে নিচ্ছি, তোমাদের পড়ে তোমাদের সাথে আছি। পশ্চিম বাহিনী এই নদীটি 1312 কিলোমিটার পথ অতিক্রম করে গুজরাটের রাজ্যের ভারত শহরের 30 কিলোমিটার পশ্চিমে আরব সাগরে খাম্বাত উপসাগরে পতিত হয়েছে। তাপ্তি নদী ও মাহি নদী সহ এই নদী ভারতের উপবৃত্তের তৃতীয় তথা বৃহত্তম পশ্চিম বাহিনী নদী, ঠিক আছে। বুঝতে পেরেছ? নেক্সট প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন কি আছে দেখো, উমিয়ান বহুমুখী বিদ্যুৎ প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? সেই ক্ষেত্রে তোমার এই প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই মেঘালয়। উমিয়ান যে বহুমুখী বিদ্যুৎ প্রকল্প এটি মেঘালয়ে অবস্থিত। কি আছে দেখো, দামোদর ভ্যালি যে কর্পোরেশন রয়েছে, দামোদর ভ্যালি কর্পোরেশনের একটি ভারতীয় সরকারি সংস্থা যা ভারতের পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড রাজ্যের দামোদর নদী এলাকায় কাজ করে। ভাংড়া বাঁধ হিমাচল প্রদেশের বিলাসপুরের শতদ্রু নদীর উপর একটি কংক্রিট মাধ্যাকর্ষণ বাঁধ। এইখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে, তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই এগুলো পড়ে নিলাম এবং তোমরা পড়ে একদম এক্সট্রা ডিটেলস সহকারে ভালো করে বোঝার চেষ্টা করবে, একদম ইজি সহজ ভাষায় কিন্তু বলা আছে। নেক্সট প্রশ্ন, কোন গ্রহটি কি আছে ওয়াটারি প্ল্যানেট নামে পরিচিত? এই যে চারটে অপশানে রয়েছে, যে চারটে গ্রহ রয়েছে, এদের মধ্যে ওয়াটারি প্ল্যানেট নামে পরিচিত কোন গ্রহ? সেক্ষেত্রে তোমার এই প্রশ্নটি সঠিক উত্তর হবে কিন্তু পৃথিবীকে আমরা ওয়াটারি প্ল্যানেট বলি। অবশ্যই পৃথিবী হয়ে যাবে তোমার সঠিক উত্তর। পৃথিবীকে আমরা ওয়াটার প্ল্যানেট বলি, ওয়াটারি প্ল্যানেট। পৃথিবীকে আমরা নীল গ্রহ বলি। এছাড়াও আমাদের প্রশ্ন খুব খুব ইম্পর্টেন্ট এবং বারবার পরীক্ষা এসেছে, লাল গ্রহ কাকে বলা হয়? মঙ্গল হয়ে যাবে তখন সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন, সূর্য থেকে তাদের দূরত্বের অনুযায়ী নিচের কোন গ্রহটি মঙ্গল ও ইউরেনাসের মধ্যে অবস্থিত? তো সেই ক্ষেত্রে এই প্রশ্নটি তোমাদের সঠিক উত্তর অবশ্যই হয়ে যাবে বৃহস্পতি এবং শনি। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। কি হবে? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, 18 নম্বর প্রশ্নে চলে যাব। মেসেঞ্জার নামক স্যাটেলাইটটি কোন গ্রহের অধ্যয়নের জন্য চালু করা হয়েছিল নাসা থেকে? আমাদের যে নাসা, সেই যে নাসাটি যে, আচ্ছা তোমাদের একটা প্রশ্ন করি, এই যে আমাদের নাসা অবস্থিত, এই নাসার
এই যে নাসা, এই নাসার সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা তোমরা যারা ভিডিওটা দেখছো এবং এখনো অবধি দেখেছো, এবং আমি তাদের কাছে অবশ্যই বলবো তোমরা একটু কমেন্ট করে জানাবে তো আমাকে যে নাসার সদর দপ্তর কোথায় অবস্থিত। ঠিক আছে, এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা একটু জানিয়ে দেবে নাসার সদর দপ্তর কোথায় অবস্থিত। এই প্রশ্নটা কারণ আমি আগেও আলোচনা করেছি কোনো একটা সেটে, তাই আমি এটা বললাম না। দেখবো তোমরা কেমন রিভাইজ করছো। তোমরা কিন্তু গুগলে সার্চ করে দেখতে পারবো না, তোমরা যারা যারা জানো তারাই একমাত্র, এবং যারা যেটা মনে হচ্ছে সেটাই কমেন্ট করে জানাবে। গুগলে সার্চ করে আমি দেখে নিলাম যে নাসার সদর দপ্তর কোথায় অবস্থিত, আমি পড়ে দিলাম, লিখে দিলাম, কমেন্ট করে দিলাম, এরকম কিন্তু নয়। তোমাদের এখন অবধি যারা জানা এবং আগে থেকে জানো তারাই একমাত্র কমেন্ট করবে, এবং যেটা তোমার মনে হবে সেটা কমেন্ট করে জানাবে। দেখবো তোমরা কতজন আগের প্রিভিয়াস ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেছো, বা তাহলে সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো। তো যাই হোক, মেসেঞ্জার নামক যে স্যাটেলাইটটি কোন গ্রহের অধ্যয়নের জন্য চালু করা হয়েছিল নাসার থেকে? তো সেই ক্ষেত্রে এই প্রশ্নটি তোমাদের সঠিক উত্তর হবে কিন্তু বুধ, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন, ভারতের ধানের ক্ষেত্রগুলি কত বার্ষিক বৃষ্টিপাতের অঞ্চলে অবস্থিত? তো ভারতের যে তোমার যে ধানের ক্ষেত বা ধানের যে জমিগুলো, সেটি বার্ষিক অঞ্চলে সেইখানকার বৃষ্টিপাত অবশ্যই তোমাদের একটা পরিমাপে আছে, 100 সেন্টিমিটারের মধ্যে হয়ে যাবে তোমার সঠিক উত্তর। কি দেখো, ভারতের ধান ক্ষেতের বার্ষিক বৃষ্টিপাত 100 সেন্টিমিটার এলাকায় অবস্থিত। পাঞ্জাব হরিয়ানার একটি গুরুত্বপূর্ণ ফসল হয়ে উঠেছে ধান। 100 সেন্টিমিটার উপরে বার্ষিক বৃষ্টিপাতের জন্য উচ্চ আর্দ্রতা অবশ্যই প্রয়োজন। ঠিক আছে, এক্সট্রা ডিটেলসগুলো দেখেছো, পুরো টোটাল একদম বলা আছে। 20 নম্বর প্রশ্ন কি আছে, অক্টোবর এবং নভেম্বর মাসে ভারী বৃষ্টিপাত হয় কোন অঞ্চলে? তো অক্টোবর এবং নভেম্বর মাসে আমাদের ভারী যে বৃষ্টিপাত সেটি আমরা কোন অঞ্চলে লক্ষ্য করতে পারি? এটি আমাদের একদম করমণ্ডল উপকূল যেখানে, সেখানে কিন্তু আমাদের একদম ভারী এবং হিউজ বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারি করমণ্ডল উপকূলে। দেখো কি আছে, অক্টোবর এবং নভেম্বর মাসে মৌসুমি উত্তর ভারত থেকে পিছু হটে, যার অর্থ বায়ুর ধরন হয় সম্পূর্ণ বিপরীত। উত্তর পূর্ব মৌসুমি বায়ু বঙ্গোপসাগরের উপর দিয়ে অগ্রসর হওয়ার সময় তারা করমণ্ডল উপকূলে আঘাত হানে, যা এই অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। বুঝতে পেরেছো? নেক্সট প্রশ্ন চলে যাবো, 21 নম্বর প্রশ্ন কি আছে, সংবিধানের 359 ধারায় ভারতের রাষ্ট্রপতিকে অনুমোদন দেওয়া হয়েছে যে তিনি যে কোনো ব্যক্তির মৌলিক অধিকার প্রয়োগে যে কোনো আদালতে সরানোর অধিকার স্থগিত করতে পারবে কখন? অর্থাৎ যে 359 নম্বর একদম ধারায় রাষ্ট্রপতি যে অনুমোদন করেছেন, কি দেওয়া আছে, যে কোনো মৌলিক অধিকার সম্বন্ধে তোমাদের যে কোনো ব্যক্তির যদি মৌলিক অধিকার প্রয়োগ করা, সেই ক্ষেত্রে যে কোনো আদালতে তিনি অধিকার স্থগিত করাতে পারেন। ঠিক আছে, তো এটি অ্যাকচুয়ালি কি? এটি একটি জরুরি অবস্থা, রাজ্যগুলিতে সাংবিধানিক নিয়মের ব্যর্থতা, একটি আর্থিক জরুরি, উপরের কিছুই নয়। সেই ক্ষেত্রে এই প্রশ্নটা তোমাদের সঠিক উত্তর হবে কি, এটি অবশ্যই একটি জাতীয় জরুরি ব্যবস্থা, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, বুঝতে পেরেছো মানে এটা কি বলতে চাইছে প্রশ্নটা? সেই ক্ষেত্রে অপশন এ হয়ে যাবে তোমার সঠিক উত্তর, অপশন এ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন চলে যাবো। দেখো নেক্সট প্রশ্ন, 22 নম্বর প্রশ্ন, হরিয়ানা, সিকিম, অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডের ভারতীয় যে ইউনিয়নের যে পূর্ণ রাজ্য হিসাবে গঠনের যে সঠিক কালক্রম সেটি কোনটি? মানে কোনটি আগে থেকে কোনটি পরে স্বাধীনতা, অর্থাৎ কোনটির সাথে কোনটির পর কোনটি তোমার পরস্পর আমাদের রাজ্যে এসেছে, এটাই এর মাধ্যমে আর কি, কোনটা রাজ্যে যে স্বীকৃতি পায়, সেই স্বীকৃতি সবার আগে কোনটা পেয়েছে, তারপরে কোনটা, এটি কিন্তু একদম এখানে বলতে হবে। সেই ক্ষেত্রে দেখো তোমার অপশন ডিতে দেখতে পাচ্ছ নাগাল্যান্ড, হরিয়ানা, সিকিম এবং অরুণাচল প্রদেশ। প্রথমে নাগাল্যান্ড হয়েছে, তারপর হরিয়ানা হয়েছে, তারপর সিকিম হয়েছে, তারপর অরুণাচল প্রদেশ হয়েছে। দেখো নাগাল্যান্ড রাজ্যের যে স্বীকৃতি আমি একদম দিয়ে দিয়েছি, একদম ডিটেলস সহকারে, তোমাদের বলার কোনো সম্ভাবনা নেই। 1 ডিসেম্বর 1963 সালে ইনি স্বীকৃত পায় রাজ্য হিসাবে। হরিয়ানা রাজ্যটি 1 নভেম্বর 1966, 3 বছর পর। সিকিম রাজ্যটি 16 মে 1975, অনেক তারপরে। তারপর অরুণাচল প্রদেশ এর মধ্যে 20 ফেব্রুয়ারি 1987, সবার পরে, 4টে রাজ্যের মধ্যে। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু এইভাবে একদম তোমার সাজাতে হবে এই ধরনের প্রশ্ন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, 23 নম্বর প্রশ্ন কি আছে, লোকসভার স্পিকার কোনো সদস্যের কথা বন্ধ করতে বা অন্য সদস্যের কথা বলতে পারেন, এই ঘটনাটিকে কি বলা হয়? যখন আমাদের লোকসভার যে স্পিকার, যখন আমাদের লোকসভায় যখন স্পিকার বসে থাকেন, যখন কেউ সেখানে কিছু বলেন, সেইখানকার যে সংসদরা, তো সেই ক্ষেত্রে তোমাদের কি হয়, যখন তিনি একদম বন্ধ করতে পারেন যে তুমি আর কিছু বলতে পারো না, অন্য সদস্যকে বলতে দিতে হবে, সেই সময় বলতে দিতে পারেন, এই যে একটা লোকসভা তখন ক্ষমতা থাকে লোকসভা স্পিকারের, সেই ক্ষেত্রে এটিকে তখন কি বলা হয় অ্যাকচুয়ালি? সেই ক্ষেত্রে সংবিধানের ভাষায় এটিকে আমরা অবশ্যই বলে থাকি কি, তোমাদের ইয়েল্ডিং দ্য ফ্লোর, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, 24 নম্বর প্রশ্ন, খুব একটি ইম্পর্টেন্ট প্রশ্ন সংবিধান থেকে, ভারতের সংবিধানের কোন অংশটি এসসি, এসটি, ওবিসি এবং অ্যাংলো ইন্ডিয়ানের বিশেষ বিধানগুলির সাথে সম্পর্কিত? অর্থাৎ একদম এসসি, এসটি, ওবিসি এবং অ্যাংলো ইন্ডিয়ান নিয়ে একটা বিশেষ ভাবে বর্ণিত রয়েছে সংবিধানের, তোমার কত নম্বর ধারা এবং পার্ট কত? সেক্ষেত্রে তোমার এই প্রশ্নটির সঠিক উত্তর হবে কি, পার্ট 16, আর্টিকেল 30 থেকে 342 নম্বর ধারা কিন্তু স্পষ্ট বর্ণিত আছে। দেখো পার্ট 16তে কি আছে, একদম পার্ট করে প্রত্যেকটা ডিটেলস আমি দিয়ে দিয়েছি, যেগুলো থেকে প্রশ্ন আসতে পারে, তোমরা অবশ্যই একটু দেখে নেবে। ভিডিও লং হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে তোমাদের আর আমি এগুলো আর বলছি না। ঠিক আছে, একটু অবশ্যই ভিডিওটা পজ করে পড়ে নেবে এবং দেখে নেবে, এইগুলো আর্টিকেল থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। নেক্সট প্রশ্ন, সিকিমে ভারতের পূর্ণাঙ্গ ইউনিয়নের রাজ্য গঠন করা হয়, সেটি তোমাদের
মানে কবে হয়েছিল আর কি, সিকিম যে ভারতের পূর্ণাঙ্গ ইউনিয়ন রাজ্য হিসাবে গঠন করা হয়েছিল সেটি তোমার কত সালে হয়েছিল। সেই ক্ষেত্রে তোমার এই প্রশ্নটি সঠিক উত্তর হবে কি 36তম সংবিধান সংশোধনের জন্য তোমার কিন্তু এটি হয়েছিল। সেই ক্ষেত্রে অপশন ডি হয়ে যাবে তোমার এই প্রশ্নটি সঠিক উত্তর। সিকিম রাজ্যের স্বীকৃতি পায় 16ই মে 1975 সালে। এক্সট্রা ডিটেলসগুলো দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই একটু পড়ে নেবে, এগুলো কিন্তু প্রত্যেকটা ভীষণ ভীষণ পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্স। তো ঠিক আছে, মোটামুটি দেখো আজকে 25টা প্রশ্ন রেখেছি আজকের সেটে। ভিডিওটা লং হয়ে গেছে, তোমাদের একটু বুঝিয়ে আমি বলেছি বলে। তো যাই হোক দেখো, এছাড়াও পরবর্তীকালে আমি আশা করি ভিডিওগুলো কন্টিনিউ করতে পারবো। দেখো মাঝে মাঝে গ্যাপ হয়ে যাচ্ছে, ভাবছি যে কন্টিনিউ করবো কিন্তু করা হচ্ছে না, কি বলবো একটু ব্যস্ততার মধ্যে থাকা হয়। তোমাদের তো আগেও বলেছি কি প্রবলেম বা কি মানে বিস্তৃত একটু শরীরটাও খারাপ ছিল মাঝখানে। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও। আর অবশ্যই তোমার প্রিভিয়াস ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখবে, কারণ প্রিভিয়াস ভিডিওগুলো না দেখলে কিন্তু তোমরা অনেকটা পিছিয়ে যাবে এবং প্রত্যেকটা প্রশ্ন জিকের জন্য ভীষণ ইম্পর্টেন্স। আর তোমাদের একটা ইম্পর্টেন্স কথা বলে রাখি, দেখো সেটা হলো কি, তোমাদের দেখো তোমাদের যে ফুডের এসআই এক্সাম দেবে না, WBPS যে ফুডের এসআই এক্সাম দেবে, যদি 14ই জানুয়ারি এক্সাম হয়, যাই হোক যদি সেই দিন এক্সামও হয়, তোমাদের 50টা জিকে থাকবে, 50টা ম্যাথ থাকবে। 50টা ম্যাথের মধ্যে তো 2-3টা হয়তো রিজনিং দেবে, কিন্তু 50টা পিওর জিকে থাকবে, 2 থেকে 3টে হার্ডলি 4টে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স দেবে, বাকিটা কিন্তু পুরো জিকে। তো সেই ক্ষেত্রে যারা জিকে নিয়ে ভয় পাচ্ছ কোথা থেকে কী পড়বো, কোথায় এত স্ট্যাটিক জিকে, এত চ্যাপ্টার ওয়াইজ জিকে, তো সেক্ষেত্রে কিচ্ছু করতে হবে না, তুমি একদম ধ্যান জ্ঞান দিয়ে মন দিয়ে আমি যে সেটগুলো দিচ্ছি পড়ো, ম্যাক্সিমামটা তুমি এখান থেকে কভার পাবে, মানে কমন পাবে, এইটুখানি তুমি বলে দিতে পারি। কারণ আমি যখন এক্সাম হবে না, একদম এক্সাম যে অ্যানালাইসিস কোশ্চেন্স, আমি এই সেট থেকে এইটা এসছে, এই সেট থেকে এটা এসছে, আর যদি নাও আসে সেটাও আমি তোমাদের বলবো। আমি একদম সত্যের সম্মুখীন হতে খুব ভালোবাসি, এটা তোমরা জেনে রাখো। তো মোটামুটি এই ছিল আজকের প্রশ্ন। তো প্রশ্নগুলো আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে তাহলে অবশ্যই একটু লাইক করে দেবে, সঙ্গে কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগলো, আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, কারণ দেখো তারা হয়তো জানতে পারবে না। আর অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশন বেলটি বাজিয়ে দেবে, কারণ দেখো 44 নম্বর সেটে যখনই তোমরা 45 নম্বর সেট দেবো, তার নিয়ে নোটিফিকেশনটা সেটা সবার আগে তোমরা অবশ্যই পেয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।